চতুর্থ বর্ষে ছাত্রী থাকাকালীন পরীক্ষার খাতায় নম্বর নিয়ে জটিলতার কথা বলে এই মেয়েকে বাসায় ডেকে হয়রানি করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ফোন দিয়ে বললেন যে এক্সামে আপনার কোয়েশ্চেন নাম্বারই নাই, তো আপনার আনসার তো আমি অ্যাকসেপ্ট করতে পারি না, সেক্ষেত্রে আপনাকে 0 দিতে হবে। আমি আপনাকে 0 দিতে চাই না, আপনি কি করতে পারেন আমার জন্য। পরে যেটা হয়েছে যে উনি আমার কাছাকাছি আসলেন এবং আমাকে উনি যখন অ্যাপ্রোচ করার চেষ্টা করছিলেন, আমি বললাম যে স্যার আমি বাসায় যাব, আই হ্যাভ টু গো হোম। হ্যাঁ, কোন জায়গায়? স্যার আমি কার্জন হলের এখানে। স্যার আমি কি ডিপার্টমেন্টে আসবো? না না, ডিপার্টমেন্টে না। এই বুদ্ধি করে ফোনের কথোপকথন রেকর্ড করে রাখায় সেটি ওই শিক্ষকের বিরুদ্ধে প্রমাণ হিসেবে কাজ করেছে। তবে শিক্ষার্থীদের আন্দোলনের মুখেই প্রথমে তাকে সাময়িক বরখাস্ত হতে হয় এবং দোষী প্রমাণিত হয় পরে ওই শিক্ষককে কর্তৃপক্ষ স্থায়ীভাবে বহিষ্কার করে। স্টুডেন্ট লাইফে আমার কাছে তো মার্কসটাই সবচেয়ে বড় ফ্যাক্ট। ইনফ্যাক্ট ওই ভয়টা দেখালে তো স্টুডেন্টেরও আর কিছু করার অনেকেরই হয়তো থাকে না। আমি কমপ্লেনটা করার পরে যে সিচুয়েশনগুলো আমাকে ফেস করতে হচ্ছে, যে কোয়েশ্চেনগুলো অ্যারাইজ হচ্ছে এবং আমাকে যে প্রশ্নগুলোর উত্তর দিতে হচ্ছে, সেটাই তো ফেস করা কঠিন। ঢাকার বাইরের আরেকটি সরকারি বিশ্ববিদ্যালয়ের ভুক্তভোগী এক শিক্ষার্থীর সঙ্গে কথা হয় আমার। পরিচয় গোপন করে তিনি জানান, শিক্ষা সফরে গিয়ে বিভাগের শিক্ষকের অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার হন তারা। স্যার একটা কমেন্ট করলো, এটা খারাপ উদ্দেশ্য না ভালো উদ্দেশ্য এটা তো আমরা বুঝি, আমরা তো ছোট না। আর আমরা যখন বিচার চাইতে গেলাম তখন এরকম একটা ভাব যে রেপ হয়নি তার মানে বিচার হবে না। নিপীড়ন মানে কি শুধুই রেপ হওয়া? পরে শিক্ষকরা ক্লাসে এত খারাপভাবে বকা দিত যে শেষ পর্যন্ত একটা মেয়ে সুইসাইড করতে চায়। আমরা 8টা মেয়েই একই মানসিক কন্ডিশনে ছিলাম। সম্প্রতি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির ব্যাপক অভিযোগ উঠেছে, যে কারণে এই আন্দোলন। এই শিক্ষার্থীরা বলছেন, অনেক আগে থেকেই অভিযুক্ত শিক্ষক ছাত্রীদের যৌন হয়রানি করে আসছে, কিন্তু নানামুখী চাপে মেয়েরা এগুলো প্রকাশ করেনি। অনেক সময় আমরা নিজেরা চেপে যাই, কিন্তু আমি আসলে সবাইকে অনুরোধ করব যে আমাদের ভার্সিটিতে শেষ পর্যন্ত যদি কয়েকটি মেয়ে এই মুখটি না খুলতো, ওরা যদি বলতো না, তাহলে কিন্তু এটা কখনোই আলোর মুখ পেত না, এই আন্দোলনটা কখনোই সফল হতো না। 2009 সালে উচ্চ আদালতের একটি রায়ে যৌন নিপীড়ন প্রতিরোধে বেশ কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই দিক নির্দেশনা সম্বলিত একটি পুস্তিকা আমার হাতে, যেখানে যৌন হয়রানি বলতে 12 ধরনের আচরণকে চিহ্নিত করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত স্পর্শ, সরাসরি বা ইঙ্গিতে যৌন আবেদন, এরকম উক্তি বা মন্তব্য, ক্ষমতা অপব্যবহার করে যৌন সম্পর্ক স্থাপন বা তার চেষ্টা, উত্ত্যক্ত করা, পর্নোগ্রাফি দেখানো, হয়রানির জন্য ছবি তোলা, ভিডিও করা এবং প্রতারণার মাধ্যমে যৌন সম্পর্ক গড়ে তোলা বা তার চেষ্টা করা, এসবই যৌন হয়রানি। বিশ্ববিদ্যালয় পর্যায়ে যৌন হয়রানির মতো স্পর্শকাতর এই বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা হলো শিক্ষার্থীদের সঙ্গে এই আড্ডায়। তুমি তো অনেক সুন্দর, তোমার চুলটা তো অনেক সুন্দর, এই টাইপস কথাবার্তা কিন্তু টিচাররা বলে। আমাদের হয়তো শুনতে জিনিসটা একটু অবাক লাগছে, কিন্তু টিচাররা কিন্তু এইসব কথাবার্তা বলে। এক্সট্রিম পর্যায়ে যখন যায়, যেমন ব্যাপারটা সহ্যের বাইরে যখন চলে যায়, তখন হয়তো বা আমরা বলি। আমরা তো দেখি অনেক কিছু, কিন্তু দেখেও না দেখার ভান করি, এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা। টিচার যাদের কাছে আমরা শিখবো এখন, তারা আমাদের এইভাবে যদি করে, তারা আমরা শিখবো কার কাছে? আমাদের শেখার জায়গাটা কোথায়? আমাদের নৈতিকতা শেখার জায়গাটা কোথায়? তাকানো, অঙ্গিভঙ্গি সবকিছুই থাকে টোটাল ডিফারেন্ট, সেটা অন্যরকম। আর সেটা আমরা একটা ছেলে না বুঝতে পারলো একটা মেয়ে যথেষ্ট ভালোভাবে বুঝতে পারে। স্যাররা শুধু ফোনে কন্ট্যাক্ট বা হাই হ্যালো ভালো আছো কিনা এইসবে না রেখে শারীরিক সম্পর্ক পর্যন্ত নিয়ে যাইতে চায়। শারীরিক সম্পর্ক পর্যন্ত চলে যাওয়ার পরে মেয়েটা কিছু করার থাকে না ওর। এরকম হয়রানির যদি শিকার হন আপনি কোথায় গিয়ে অভিযোগটা করবেন সেটা জানি না, বাট সেখানে জেলে যে কাজ হবে এমন কোনো নেই, যেহেতু টিচার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও নিপীড়ন রোধ কমিটি থাকলেও এই শিক্ষার্থীর মতো অনেকেই সেটি জানে না। অন্যদিকে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী কমিটি থাকার কথা থাকলেও সরকারি 10টি এবং বেসরকারি 55টি বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি রোধ কমিটির কোনো অস্তিত্বই নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির প্রধানের দাবি, কোনো অভিযোগ এলে তারা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেন। আমরা সেই পরিবেশটা ক্রিয়েট করতে পেরেছি যাতে সে আমাদের কাছে অকপটে আসতে পারে, আমাদের কাছে নির্দ্বিধায় তার মনের কথাটা বলতে পারে। তারা নিজেরাই তো তাদের বলদ, এবং তাদের দু একটা ঘটনা হলে সেটা যদি প্রকাশ করে শাস্তির আওতায় নিত, তাহলে কিন্তু এটা কমে আসতো। তা না করে সেটাকে ধামা চাপা দেওয়া, সেটাকে লুকিয়ে রাখা, সেটাকে এই করে অপরাধীকে সাহায্য করা, এটাই কিন্তু আরো বাস্তবতা। এবং যার যেটা কানেকশন আছে, কারোর পুলিশের সঙ্গে কানেকশন আছে, কারো হয়তো কোনো
পলিটিক্যাল লিডারদের সঙ্গে কানেকশন আছে, কোনো না কোনো কানেকশন দিয়ে তারা কিন্তু এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বলেন, নৈতিক স্খলনের দায় একান্তই দোষী ব্যক্তিকে নিতে হবে। তবে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের এ ধরনের কোনো আচরণ সবাইকেই বিব্রত করে। আমাদের জন্য অত্যন্ত বিব্রতকর, মানহানিকর, অমর্যাদাকর, বিকৃত রুচির পরিচয় বলে মনে করি। দু একটা ঘটনা দিয়ে সব শিক্ষকদেরকে মূল্যায়ন করা ঠিক হবে না। যারা এই ধরনের চিন্তা চেতনা রাখে করে, তার মানে তাদের মধ্যে নৈতিকতার প্রবলেম, তাদের মধ্যে স্ট্যান্ডার্ড মরালিটির প্রবলেম। সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যৌন হয়রানির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেও ভুক্তভোগীরা বলছেন, শিক্ষকদের বিরুদ্ধে যে কোনো হয়রানির অভিযোগ বেশিরভাগ ক্ষেত্রেই গোপনে মীমাংসা করার চেষ্টা হয়। আবুল কালাম আজাদ, বিবিসি বাংলা, ঢাকা।